হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভি সিরিজ সেশন। বন্ধুরা, আমাদের সবার প্রিয় চরিত্র ওয়েডনেসডে অ্যাডামস ফিরে এসেছে নতুন এক অ্যাডভেঞ্চার নিয়ে। তার তীক্ষ্ণ বুদ্ধি, কালো পোশাক আর অদ্ভুত সব কারুকারখানার পেছনের গল্প নিয়েই তৈরি হয়েছে এই সিরিজ। সিজন 2 শুরু করার আগে সিজন 1 নিয়ে সম্পর্কে একটু ধারণা দেই, তাছাড়া হয়তো অনেকেই গল্পটা বুঝতে পারবে না। সিজন 1-এ আমরা দেখেছিলাম ওয়েডনেসডে অ্যাডামসকে তার আগের স্কুল থেকে বের করে দেওয়ার পর তাকে নেভারমোর একাডেমিতে ভর্তি করা হয়, যা আউটকাস্ট বা বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য তৈরি একটি বোর্ডিং স্কুল। স্কুলে এসে ওয়েডনেসডে জানতে পারে যে আশেপাশের জঙ্গলে একটি ভয়ঙ্কর দানব মানুষ হত্যা করেছে। এই দানবকে বলা হয় হাইড। ওয়েডনেসডে এই রহস্য সমাধানের জন্য তদন্ত শুরু করে। সে তার ক্ষমতার ব্যবহার করে দেখতে পায় যে বহু বছর আগে মারা যাওয়া একজন জাদুকর জোসেফ ক্র্যাকস্টোন ফিরে আসার চেষ্টা করছে। তদন্তের এক পর্যায়ে ওয়েডনেসডে আবিষ্কার করে যে এই দানবটি আসলে তার বন্ধু টাইলার। তাকে স্কুলের একজন শিক্ষক মিস থর্নহিল নিয়ন্ত্রণ করছে। মিস থর্নহিল আসলে জোসেফ ক্র্যাকস্টোনের বংশধর। তার উদ্দেশ্য হলো নেভারমোর একাডেমির সব আউটকাস্টকে ধ্বংস করা। শেষ পর্যন্ত ওয়েডনেসডে তার বন্ধুদের সাথে নিয়ে মিস থর্নহিল এবং টাইলারকে পরাজিত করে স্কুলকে রক্ষা করে। সিজনটির শেষে ওয়েডনেসডে একটি রহস্যময় হুমকি চিঠি পায়, যা থেকে বোঝা যায় যে নতুন কোনো বিপদ তার জন্য অপেক্ষা করছে। এরপর সিজন 2 এপিসোড 1-এ দেখা যায় শুরু দিকে আমাদের জেনা অর্টেগা অর্থাৎ ওয়েডনেসডেকে বাধা অবস্থায় দেখা যায়। একজন সাইকো কিলারের কাছে তাকে বেঁধে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে যেন তাকে মেরে ফেলা হবে। ওয়েডনেসডে বলতে শুরু করে যে এই বছর ছুটিতে সে তার সাইকিক ভিশনের ওপর কাজ করেছে, যার মাধ্যমে সে ভবিষ্যৎ এবং অতীত দেখতে পায়। সে তার সেই ক্ষমতাকে আরও উন্নত করেছে। ছোটবেলা থেকেই তার এই ক্ষমতা ছিল, কিন্তু বড় হতে হতে সে তার পুরো ক্ষমতা পেয়ে যায়। সিজন 1-এ আমরা দেখেছিলাম যে ওয়েডনেসডের একজন ভালো রক্ষাকর্তা ছিল। তার পরিবারের একজন পুরনো দেবী, যার নাম ছিল গুডি অ্যাডামস। গুডি অ্যাডামসের একটি বই ছিল। সেই বইটি পড়েই ওয়েডনেসডের অনেক ক্ষমতা এসেছিল। সে কোনো জিনিস স্পর্শ করে সেটির সাথে সম্পর্কিত পুরো গল্প জানতে পারে। এই সময়ে সে এমন একজন কিলারের সন্ধান পায় যাকে কেউ খুঁজে পাচ্ছিল না। তাকে ধরার জন্য সে আমেরিকা যাচ্ছিল, কিন্তু বারবারের মতোই তার কাছে অনেক অস্ত্র ছিল। বিমানবন্দরে তাকে ধরে ফেলা হয় এবং তার কাছ থেকে প্রতিটি অস্ত্র বের করে নেওয়া হয়। সবচেয়ে মজার বিষয় হলো তার ছোট ব্যাগের ভেতরে একটি হাত পাওয়া যায়। ওয়েডনেসডে তখন বলে এটি শুধু মৃত মানুষদের মেকআপ করার জন্য ব্যবহার করি। যাই হোক, এরপর সে আমেরিকায় পৌঁছায়। সে একজন লোকের কাছে যায় যে একটি আইসক্রিমের ট্রাক চালায়, কিন্তু তাকে স্পর্শ করতেই ওয়েডনেসডে তার সব অপকর্মের কথা জানতে পারে। এই লোকটি ওয়েডনেসডেকে মেরে সেখানে অজ্ঞান করে বেঁধে রাখে। তবে ওয়েডনেসডে খুবই চালাক এবং শক্তিশালী মেয়ে। সে তার সাথে থিংকে নিয়ে যায়। থিং লোকটিকে মারতে থাকে। শেষে ওয়েডনেসডেও নিজেকে মুক্ত করে লোকটির জীবন নিয়ে নেয়। অর্থাৎ সে সেই কিলারকে মেরে ফেলে যাকে অনেক লোক খুঁজছিল, কারণ সেই কিলার অনেক ছোট মেয়ের জীবন নিয়েছিল এবং সে কারণেই অনেক পুতুল সংগ্রহ করেছিল। এরপর আমরা ওয়েডনেসডেকে দেখি। আজ তার স্কুলে যাওয়ার দিন ছিল, ফিরে আসার দিন আজ। এই স্কুলটির নাম হলো নেভারমোর একাডেমি, যেখানে শুধু আউটকাস্ট বাচ্চারা পড়ে। আউটকাস্ট হলো সেই সব শিশুরা যাদের জন্মগতভাবে বিশেষ কোনো ক্ষমতা থাকে। অন্যদিকে স্বাভাবিক শিশুরা যাদের কোনো ক্ষমতা নেই তাদের নর্ডস বলা হয় এবং তারা এই স্কুলে পড়তে পারে না। আউটকাস্ট বাচ্চারা সেসব বাবা মায়ের সন্তান হতে পারে যাদের দুজনেই আউটকাস্ট অথবা বাবা মায়ের মধ্যেও একজন আউটকাস্ট। অর্থাৎ সব মিলিয়ে বাচ্চার মধ্যে ক্ষমতা থাকাটা জরুরি। ওয়েডনেসডে তার গত সিজনের অভিজ্ঞতা এবং ছুটির দিনে যাদেরকে মেরেছে বা পিটিয়েছে সেগুলোর উপর ভিত্তি করে একটি বই লিখেছিল এবং সেই বইটি প্রকাশ করতেও চাই। গত সিজনে দেখানো হয়েছিল যে প্রাক্সলি অনেক ছোট এবং তাকে স্কুলে পাঠানো হবে না, কিন্তু এই সিজনে প্রাক্সলি বড় হয়ে গেছে এবং তাকেও নেভারমোর একাডেমিতে ভর্তি করানো হবে। প্রাক্সলির ক্ষমতা সম্পর্কে জানানো হয়। তার মধ্যে বিদ্যুতের ক্ষমতা রয়েছে। এই একই ক্ষমতা তার কাকারও আছে। এরপর আমরা জঙ্গলের একটি দৃশ্য দেখি, যেখানে একটি দাম্পত্য পিকনিক করছিল। একজন লোক তাদের ছবি তুলছিল, অর্থাৎ তাদের ওপর তদন্ত করছিল। তখনই আমরা অনেকগুলো কাক দেখতে পাই। এই কাকগুলো সাধারণ কাক ছিল না। এদের দেখে মনে হচ্ছিল যেন চোখটি চিলে গেছে। কাকের একটি পুরো দল এসে ওই তদন্তকারী লোকটির ওপর আক্রমণ করে। লোকটি একজনকে ফোন করে বলে যে
যদি সে মারা যায় তাহলে তার সব প্রমাণ যেন ডেস্ক থেকে নিয়ে নেওয়া হয়। দেখা যায় যে লোকটির গাড়ির ভেতরেও অনেকগুলো কাক ছিল যারা তাকে টুকরে মেরে ফেলে। এরপর দৃশ্যটি নেভার মোড়ে দেখানো হয়। অ্যাডামস পরিবার তাদের 2 সন্তান ওয়েডনেসডে অ্যাডামস এবং প্রাক্সলি অ্যাডামসকে স্কুলে পৌঁছে দিয়ে আসে। সেখানে বলা হয় যে ওয়েডনেসডেকে প্রাক্সলির খেয়াল রাখতে হবে। ওয়েডনেসডে স্কুলে ঢুকতেই সবাই তার চারপাশে ভিড় করতে শুরু করে। তার ভক্তের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল সিজন 1-এর তুলনায়। ওয়েডনেসডে এই স্কুলের সবার জীবন বাঁচিয়েছিল। এই কারণেই ওয়েডনেসডে এখন এখানে একজন হিরো। এখানে রিয়াস্কা নামের একটি মেয়ে আছে যার ক্ষমতা হলো সে যাই বলুক না কেন অন্যরা তার কথা শুনে মুগ্ধ হয়ে যায়। গত সিজনে আমাদের যে প্রিন্সিপাল ছিল তার নাম ছিল উইমস, যে মারা গিয়েছিল। তিনি একজন খুব ভালো মানুষ ছিলেন এবং এই স্কুলের নতুন প্রিন্সিপাল হলেন বেরি। তিনি এসে ওয়েডনেসডের প্রশংসা করেন, কিন্তু ওয়েডনেসডে খুব মুখের ওপর কথা বলে, তাই সে প্রিন্সিপালকেও চুপ করিয়ে দেয় এবং বলে যে তার এই নাম যশ নিয়ে কোনো আগ্রহ নেই এবং সেখান থেকে চলে যায়। এরপর সে তার রুমে আসে। ওয়েডনেসডের প্রিয় বন্ধু ইনিট সেখানে ছিল এবং তার আরও অনেক বন্ধু ছিল। আমরা জানি যে সিজন 1-এ ইনিডের একটি নেকড়ে হওয়ার ক্ষমতা ছিল, কিন্তু সে নেকড়েতে রূপান্তরিত হতে পারছিল না। তবে শেষ পর্বের দিকে সেও নেকড়েতে রূপান্তরিত হতে পারছিল, তাই অবশেষে সেও তার নিজের দল পেয়ে গিয়েছিল। ইনিট সব বন্ধুদের রুম থেকে বের করে দেয়। ওয়েডনেসডে এবং ইনিট নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে তারা ছুটিতে কি করেছে। ওয়েডনেসডে ইনিডের জন্য একটি পুতুল এনেছে। এই পুতুলটি ছিল সেই লোকটি যাকে ওয়েডনেসডে মেরেছিল। ইনিডও তার জন্য একটি টি শার্ট এনেছে যা একজন বিখ্যাত কবির লেখা ছিল। তারা যখন কথা বলছিল তখন ওয়েডনেসডে একটি দরজা খুলতেই একটি তীর এসে লাগে, যা হয়তো দুজনের কাউকেই আঘাত করতে পারত, কিন্তু তারা দুজনেই বেঁচে যায়। মনে হয় স্কুলে পা রাখতেই ওয়েডনেসডের নতুন করে শত্রু তৈরি হয়েছে, কেউ তাকে থামাতে চাইছে। এই বিষয়টি ওয়েডনেসডের কাছে বেশ মজার মনে হয়। তখন তাদের দরজায় কেউ নক করে। সে আর কেউ নয় বরং অ্যাজাক্স। অ্যাজাক্সের ক্ষমতা হলো সে যদি কাউকে দেখে তবে তাকে পাথরের মূর্তি বানিয়ে ফেলতে পারে। গত সিজনের ইনিড এবং অ্যাজাক্স একে অপরের পার্টনার ছিল, কিন্তু এবার ইনিড যখন স্কুলে ফিরে আসে তখন তার অ্যাজাক্সের প্রতি কোনো আগ্রহ ছিল না। সে ওয়েডনেসডেকে জানায় যে তার সেই অনুভূতি আর নেই। ওয়েডনেসডে আবার সেই ছবিটি দেখতে থাকে এবং স্পর্শ করে। সেই ছবি সম্পর্কিত অনেক কিছু জানার চেষ্টা করে, কিন্তু তার সামনে কারোরই কোনো ছবি আসছিল না। এরপর আমরা প্রাক্সলিকে দেখি। তার বাবা মা তাকে একটি রুমে রেখে আসে। এই ছেলেটি হলো ইউজিন, যার কাছে মৌমাছিদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। ইউজিনের প্রাক্সলিকে খুব একটা পছন্দ ছিল না। প্রাক্সলি তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছিল, কিন্তু ইউজিনের তার সঙ্গে বন্ধুত্ব করার কোনো বিষয়ে আগ্রহ ছিল না। এরপর সব বাচ্চারা নিচে চলে আসে। এখন যে প্রিন্সিপাল বেরি সে অ্যাডামস পরিবারের কাছে তেল মারছিল। মটিশিয়া আউটকাস্টদের মধ্যেও একজন খুব বড় ব্যক্তিত্ব ছিল। তাকে বলা হয়, আপনি যদি এই গালা ইভেন্টে অংশগ্রহণ নেন তাহলে আপনাদের স্কুল অনেক সফল হবে, আপনাদের স্কুলে ভাবমূর্তি আবার ফিরে আসবে। কিন্তু মটিশিয়া এতে আগ্রহী ছিল না। তবে সে এই বিষয়টি নিয়ে ভাবে যে ওয়েডনেসডে সবসময় কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে, তাই যদি সে বাচ্চাদের কাছে থেকে যায় তাহলে কোনো সমস্যা হবে না। এরপর প্রিন্সিপাল বেরি তাদের একটি আলাদা কোয়ার্টারে নিয়ে আসে যা থর্নহিল তৈরি করেছিল। থর্নহিল হলো সেই ব্যক্তি যে টাইলারকে একটি দানব বা হাইডে পরিণত করেছিল। ওয়েডনেসডে এবং তার মায়ের মধ্যে আবার একটু ঝগড়া হয়। ওয়েডনেসডে চায় না যে তার মা তার আশেপাশে থাকুক। ঘুরতে ঘুরতে ওয়েডনেসডে জঙ্গলের মধ্যে চলে যায় এবং তখন সে জানতে পারে যে এখানে একটি পুলিশ কেস খোলা হয়েছে। একজন মানুষকে খুব খারাপভাবে খুন করা হয়েছে, যার চোখগুলো তুলে নেওয়া হয়েছে। এখানে শেরিফটি নতুন ছিল। আগে শেরিফের নাম ছিল গ্যালপিন। সে ছিল টাইলারের বাবা। টাইলার হলো সেই দানব যাকে শেষ পর্বে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। গ্যালপিন এখন আর পুলিশে নেই। তখনই ওয়েডনেসডে একজন অদ্ভুত লোককে দেখতে পাই। সে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ওয়েডনেসডে তাকে ধরে মারতে থাকে। দেখা যায় যে সে আর কেউ নয় বরং গ্যালপিন টাইলারের বাবা, যে চাকরি ছেড়ে দেওয়ার পরেও
এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। গ্যালোপিন বলে, দেখো, যা হওয়ার তা হয়ে গেছে। এখন যদি তুমি আমাদের সাহায্য করো তাহলে আমি আউটকাস্টদের জন্য কিছু করতে পারবো, কাউকে সাহায্য করতে পারবো। ওয়েডনেসডে বিশ্বাস করে না যে গ্যালোপিন এখন ভালো কাজ করছে, কিন্তু গ্যালোপিন বলে, তুমি জানো যে যদি তুমি রাজি হও তাহলে অনেক সাহায্য হবে। তুমি জানো আমাকে কোথায় পাবে। শুধু মনে রেখো, এই কাকেরা সবকিছু শুনতে পায়। এরপর থেকে ওয়েডনেসডের মনোযোগ এই কাকগুলোর উপর চলে যায়। এরপর আমরা অ্যাজাক্সকে দেখতে পাই। সে নতুন আসা সব ছাত্রদের সাথে বসে একটি গল্প শোনাতে শুরু করে, কারণ অ্যাজাক্স এখন একটু সিনিয়র হয়ে গেছে। সে একটি গল্প বলে যে আজ থেকে শত শত বছর আগে একটি শিশু ছিল যে হাঁটতে পারত না। সে ছিল প্রতিবন্ধী। সে শুধু ছবি আঁকত। তার পরিবারের সদস্যরা তার ওপর বিরক্ত ছিল। সে প্রায় মরতে বসেছিল। এই কারণে সে একটি ছবি আঁকে, একটি হৃদয়ের ছবি। সে ভাবে যে যখন সে আর বাঁচতে পারবে না তখন কেননা সে নিজের জন্য একটি যন্ত্র তৈরি করবে। সে তার হৃদয়ের জন্য একটি নতুন যন্ত্র তৈরি করে এবং নিজের অপারেশন করিয়ে সেই যন্ত্র বসিয়ে নেয়, অর্থাৎ একটি সাধারণ মানুষের হৃদয়ের বদলে একটি যন্ত্রের হৃদয়। এই হৃদয় লাগানোর পর সেই শিশুটি পুরোপুরি পাল্টে যায়। সে বড় বড় আবিষ্কার করতে শুরু করে। একজন সাধারণ মানুষের মতো তার কোনো অনুভূতি ছিল না। সে আবিষ্কার করতে করতে পাগল হয়ে যায় এবং অনেক ভয়ঙ্কর আবিষ্কার করতে শুরু করে। একটি বড় আবিষ্কার করতে গিয়ে তার নিজের মৃত্যু হয়। এরপর সে একটি মাথার খুলির গাছের নিচে চাপা পড়ে যায়। বলা হয় যে আজও যদি সেই গাছের ডান দিকের গর্তে কান লাগানো যায় তাহলে তার হৃদয় স্পন্দনের শব্দ শোনা যায়। যে সবচেয়ে সাহসী হবে সেই তার শব্দ শুনতে পাবে। এই গল্প শুনে প্রাক্সলি পাগল হয়ে যায় এবং সে সেই শব্দ শুনতে চায়, কারণ সে নিজেকে সবচেয়ে সাহসী মনে করে। এরপর আমরা প্রিন্সিপাল বেরিকে দেখতে পাই। সে বিয়াঙ্কাকে ডেকে তার সঙ্গে কথা বলতে শুরু করে। এই প্রিন্সিপাল বিয়াঙ্কাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে সে খুব প্রতিভাবান একটি মেয়ে এবং তার রাজনীতিতে আসা উচিত। সে বলে যে সে রাজনীতিতে আসবে না এবং গালা ইভেন্টের জন্য ফান্ড জোগাড় করতে পারবে না। সে বলে যে সে বিয়াঙ্কাকে অনুরোধ করছে না, বরং আদেশ দিচ্ছে। তাদের স্কুলটি অনেক লোকসানে চলছে। বিয়াঙ্কা একজন স্কলারশিপের ছাত্রী। যদি এই স্কুলের ফান্ড বেশি না থাকে তাহলে সে স্কলারশিপের সব ছাত্রছাত্রীকে সরিয়ে দেবে, যার মধ্যে বিয়াঙ্কাও থাকবে। আসল কথা হলো বিয়াঙ্কার এমন একটি ক্ষমতা ছিল যে সে কোনো মানুষের সামনে যাই বলুক না কেন সেই মানুষটি তার কথার বশভূত হয়ে যাবে এবং সে কাজটি করবে। প্রিন্সিপাল বিয়াঙ্কাকে এই ইভেন্টে অংশ নিতে বাধ্য করছিল। বিয়াঙ্কার কাছে পিছিয়ে আসার কোনো উপায় ছিল না। এরপর আমরা থিংকে দেখি, কারণ ওয়েনসডে তাকে তাড়িয়ে দিয়েছিল। তখন ইনিট আসে এবং তার সঙ্গে কথা বলে। ইনিট থিংকের জন্য একটি সুন্দর বাড়িও তৈরি করে দেয়। সে বাড়িতে থেকে থিংক খুব খুশি হচ্ছিল। এরপর আমরা ওয়েনসডেকে দেখি। সে চেলো বাজাতে খুব পছন্দ করে। এটা আমরা সিজন 1-এ দেখেছি। তাই সে চেলো বাজানোর জন্য মিউজিক রুমে চলে যায়। একই সময়ে সবার আলাদা আলাদা ঘটনা দেখানো হয়। যেমন মোর্টিসিয়া একটি বই পড়ছিল যেখানে কিছু মানুষের চেহারা আঁকা ছিল। প্রাক্সলি সেই খুলির গাছটি দেখতে চলে গিয়েছিল, যেখানে তার যাওয়া উচিত ছিল না। অন্যদিকে গ্যালোপিন ওয়েনসডের জন্য অপেক্ষা করছিল। থিং তার নতুন বাড়ি পেয়ে খুব খুশি হচ্ছিল এবং এমন একজন মানুষও ছিল যে ওয়েনসডেকে মারতে চাইছিল। কেউ একজন তার চোখ উপড়ে ফেলে একটি নতুন পোস্টার তৈরি করছিল। যখন ওয়েনসডে একা বসে চেলো বাজাচ্ছিল তখনই সেখানে স্কুলের সঙ্গীত শিক্ষক আসে। এত ভয়ঙ্কর চেলোর সুর শুনে তিনি ওয়েনসডের কাছে আসেন এবং বলেন, তুমি বাজাচ্ছ ঠিকই, কিন্তু মন থেকে বাজাচ্ছ না। উত্তরে ওয়েনসডে বলে, আমার কোনো জ্ঞানের দরকার নেই, আমার বাজাতে ভালো লাগে আর আমি ভালোই বাজাচ্ছি। ওয়েনসডে উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা বনফায়ার গালা ইভেন্টের প্রস্তুতি দেখতে পাই। প্রিন্সিপাল আউটকাস্ট বাচ্চাদের দিয়ে এই প্রস্তুতি করাচ্ছিল। তখনই সেখানে মোর্টিসিয়া আসে এবং প্রস্তুতি দেখতে থাকে। প্রিন্সিপাল তাকে আবার ফান্ড রাইজিংয়ের বিষয়টা বলে। তার সাথে বিয়াঙ্কাও ছিল। এরপর আমরা ওয়েনসডে এবং ইনিটকে দেখি। তাদের রুমে একটি ছবি আসে যা জেভিয়ার পাঠিয়েছিল।
ওয়েনসডে এবং জেভিয়ারের সম্পর্কটি ছিল খুব অদ্ভুত। পুরো সিজনে জেভিয়ারকে দানব মনে করা হয়েছিল, কিন্তু আসলে সে একটি ভালো ছেলে ছিল। আসল দানব ছিল টাইলর। জেভিয়ার ওয়েনসডের জন্য একটি ছবি পাঠায়, যেখানে সে একটি কাকের ছবি এঁকেছে। চিঠিতে সে লিখেছিল যে কোনো কারণ ছাড়াই ওয়েনসডে সম্পর্কিত একটি ভাবনা তার মাথায় এসেছিল। ওয়েনসডেকে একটু সাবধানে থাকতে হবে। এই সিজনে এখনো পর্যন্ত দেখানো হয়নি যে জেভিয়ার এই স্কুলে ভর্তি হয়েছে। এই সময়ে ওয়েনসডে আরও একটি বিষয় জানতে পারে যে তার লেখা বইটি খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সেই বইটি আজকের বনফায়ার ইভেন্টে পুড়িয়ে ফেলা হবে। সে দ্রুত ইনিটকে নিয়ে ইভেন্টের দিকে দৌড়ায়। ওয়েনসডের পকেটে একটি চিঠি আসে, যাতে অনেক ব্লেড লাগানো ছিল। ওয়েনসডের হাত কেটে যায়, কিন্তু চিঠিটি পড়ার পর সে জানতে পারে যে তার লেখা বইটি এই বনফায়ারের মাঝখানে লুকোনো আছে। ওয়েনসডে দ্রুত বইটি নেওয়ার জন্য দৌড়ায়, কিন্তু তখনই ইনিটকে তার বন্ধু অ্যাজাক্স থামিয়ে দেয় এবং বলে, তুমি আমাকে কেন এত উপেক্ষা করছো? অন্যদিকে ইভেন্ট শুরু হয়ে গিয়েছিল। প্রিন্সিপাল নেভারমোরের থিম গান গাওয়া শুরু করে। আমরা ওয়েনসডেকে দেখি যে সে চিতার ভেতরে ঢোকার জন্য প্রস্তুত হচ্ছিল। সে ভিতরে ঢুকে নিজের বইটি খুঁজে বের করে এবং উপরে ওঠার চেষ্টা করে। ততক্ষণে গান শেষ হয়ে গিয়েছিল। প্রিন্সিপাল বক্তৃতা দিয়ে সেই বিশাল চিতাটিতে আগুন ধরিয়ে দেয়, কিন্তু তখনই ইনিট দৌড়ে আসে এবং চিৎকার করে বলে, না, এটা জ্বালিও না, ওয়েনসডে এর ভেতরে আছে। কিন্তু ততক্ষণে ওয়েনসডে ভিতরে ঢুকে বইটি বের করে প্রায় বাইরে চলে এসেছিল। তখন প্রিন্সিপাল বলে, অবশেষে আমাদের প্রধান সম্মানিত ছাত্রী চলে এসেছে এবং ওয়েনসডের নিজের সম্পর্কে কিছু বলা উচিত। ওয়েনসডের মাথা তখন খুব গরম ছিল, কারণ তার অনুসরণকারী তার বইটি প্রায় পুড়িয়েই ফেলেছিল। এছাড়াও প্রিন্সিপাল ওয়েনসডের একটি খুব বাজে ছবি তৈরি করেছিল, যা দেখে তার মাথা আরও খারাপ হয়ে যায়। ওয়েনসডে মঞ্চে ওঠে। প্রথমে সে একটি ভালো বক্তৃতা দেয় যে যদি কেউ স্কুলের ক্ষতি করে তবে সে তাকে ছাড়বে না। সে বলে, যে কেউ হোক না কেন আমি তাকে বের করে দেব এবং মেরে ফেলব। তবে তোমরা সবাই আমাকে তোমাদের হিরো মনে করো না, আমি শুধু নিজের কথা ভাবি, তাই এটা ভেবো না যে আমি তোমাদের জন্য কিছু করব। যারা ওয়েনসডের দ্বারা অনুপ্রাণিত ছিল তারা আরও বেশি অনুপ্রাণিত হয়ে যায় যে আরে বাবা, এ কেমন মেয়ে, যা খুশি তাই বলে দেয়। এবং ওয়েনসডের যে বাজে ছবিটি বানানো হয়েছিল সে নিজে তাতে আগুন লাগিয়ে চলে যায়। পুরো ইভেন্টটি ভালো হওয়া উচিত ছিল, কিন্তু ওয়েনসডে সেই ছবিটি পুড়িয়ে ইভেন্টের 12টা বাজিয়ে দেয়। এখানে আমরা প্রাক্সলিকে দেখি যে সে গাছটির কাছে চলে যায় যার নিচে একটি জম্বি আছে। সে কেবল সেই শব্দ শুনতে চেয়েছিল, কিন্তু যেই সে উল্টে নিচে পড়ে যায় তখন তার বিদ্যুতের ক্ষমতা থেকে সেই জম্বিটি আবার জীবিত হয়ে ওঠে, যা অনেক বছর আগে মারা গিয়েছিল। প্রাক্সলির ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু সে উল্টো খুশি হয় যে সে একটি মৃত জিনিসকে জীবিত করে দিয়েছে। সে তাকে তার পোষা প্রাণী বানিয়ে নেয়। এরপর আমরা ওয়েনসডেকে দেখি যে রাগ করে চলে যাচ্ছিল। ইনি তাকে থামায় এবং তার কাঁধে হাত রাখতেই ওয়েনসডে একটি খুব বড় দৃশ্য দেখতে পায়। সেখানে সে একটি কবরস্থান দেখতে পায়, যার মধ্যে একটি কবরে ইনিটের নাম লেখা ছিল। সেখানে অনেকগুলো কাক ছিল। তখনও ইনিট চিৎকার করতে করতে আসে এবং ওয়েনসডের গলা টিপে ধরে। এর মানে ওয়েনসডে এমন একটি ভবিষ্যৎ দেখছিল যেখানে তার প্রিয় বন্ধু ইনিট মারা গেছে। তার গলা টিপে ধরায় সে খুব খারাপভাবে শ্বাস নিচ্ছিল, অর্থাৎ সে কোনো স্বপ্নের মধ্যে হয়তো মারা যাচ্ছিল বা মরতে চলেছিল। তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাস্তব জীবনে আমরা দেখতে পাই যে ওয়েনসডে শ্বাস নিচ্ছে এবং ইনিট তাকে তোলার চেষ্টা করছে। ততক্ষণে তার মা মটিশিয়াও সেখানে চলে আসে এবং তাকে তোলার চেষ্টা করে। আর এই নিয়েই এই প্রথম পর্বটি শেষ হয়ে যায়। আপনার কাছে এই সিরিজের কোন অংশটি সবথেকে ভালো লেগেছে তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এর পরের এপিসোডগুলো শীঘ্রই এক্সপ্লেন করব। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।